সুপ্রসুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেখছেন সুখী নিবেদিত বিশেষ অনুষ্ঠান আমার ডাক্তার। প্রতি সোমবারের মতো আমরা আজকেও হাজির হয়েছি নতুন একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে। আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো একটা স্পেশাল টপিক, যে টপিক আমরা সবাই আসলে জানি এবং আমাদের বাড়িতে সবারই এই রোগটা থাকে এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও এটি খুবই বহুল প্রচলিত রোগ। আজ আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে। আমাদের আজকের টপিক ডায়াবেটিস, ভয় নয়, জানা দরকার। আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে এসেছেন একজন বিশেষজ্ঞ এবং বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন ডক্টর এস এম রিজওয়ান স্যার। স্যার বর্তমানে সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ, যশোরে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সুখী এবং গ্রামীণ হেলথ লিমিটেডের আমার ডাক্তার পর্বের আজকের অনুষ্ঠানে আমরা আপনাকে আমন্ত্রণ করতে পেরে অত্যন্ত গর্বিত অনুভব করছি, এবং আমি ডক্টর হোসেন মোহাম্মদ আলামিন আপনাদের সাথে আছি আজকের এই সেশনে। তো প্রথমেই স্যারের কাছে যাবো, যে স্যার আপনি কেমন আছেন? ডক্টর হোসাইন আলামিন, আপনাকে এবং আপনার মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকেই যারাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্যার, স্যার আপনি এই মুহূর্তে ভালো আছেন, কিন্তু বাংলাদেশে আমরা জানি এখন অনেক মানুষ আছে যারা এই মুহূর্তে আসলে ভালো নেই। তো আমরা প্রথমে ডায়াবেটিস নিয়ে কথা বলবো স্যার, একদম বেসিক লেভেলের প্রশ্ন থেকে যদি আমি স্টার্ট করি স্যার। ডায়াবেটিস আসলে কি, মানে ডায়াবেটিস কাকে বলে? একজন যদি গ্রামের প্রত্যন্ত মানুষকে বোঝাতে চাই যে ডায়াবেটিস কাকে বলে, এটা নিয়ে যদি একটু আমাদের বলতেন। রাইট। প্রথমেই যে জিনিসটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগে মানুষের শরীরে, মানুষের রক্তে গ্লুকোজ বা চিনি, বোঝার সুবিধার্থে যদি আমরা বলি যে চিনির মাত্রা, গ্লুকোজের মাত্রাটা এটা অনেকটা বেড়ে যায়। সবার শরীরেই, সবার রক্তেই গ্লুকোজ থাকে। গ্লুকোজ ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না। আমাদের বেঁচে থাকার জন্য গ্লুকোজ অত্যন্ত জরুরি একটি উপাদান। কিন্তু যখন এই জরুরি উপাদানটাই তার প্রয়োজনের সীমাকে অতিক্রম করে অনেক বেশি হয়ে যায় শরীরে, তখন সে মানে একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই অবস্থাটাকেই আসলে আমরা সামগ্রিকভাবে ডায়াবেটিস নামে আখ্যায়িত করি। এবং এই ডায়াবেটিস রোগটার সাথে আমরা সবাই জানি কম বেশি যে ইনসুলিন নামক একটা হরমোনের সম্পর্ক আছে। অতএব আমি যদি এক কথায় বলতে চাই যে ইনসুলিন নামক হরমোনের একটা অসামঞ্জস্যতার জন্যে, কম বেশি হওয়ার জন্যে, রক্তে চিনির মাত্রা মাত্রা যদি বেড়ে যায়, তখন সেই অবস্থাটাকে আমরা ডায়াবেটিস বলি। স্যার, এইখানে একটা প্রশ্ন আছে যে বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে যে আমি বেশি চিনি খাচ্ছি, তার মানে হচ্ছে আমার ডায়াবেটিস হবে। এটা কি কোনো ধারণা আছে যে বেশি চিনি খেলে ডায়াবেটিস হয়, কিংবা আমার এখন ডায়াবেটিস আছে, আমি চিনি খেলে আমার ব্লাড সুগারটা আরো বাড়বে? এই ধারণাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে আমাদের সমাজে, আহ, জনসাধারণের মাঝে যারা ডাক্তার না, ডাক্তারি পেশার সাথে জড়িত নন, তাদের মাঝে রোগ বালাই সংক্রান্ত যে ধারণাগুলো জন্ম নেয়, এই ধারণাগুলোর ভিত্তি কিন্তু ফ্যাক্ট না। অনেক সময় এই ধারণাগুলোর ভিত্তি হচ্ছে লোককথা, সমাজে প্রচলিত ধারণা, মিথ, যার অনেকগুলোরই বাস্তব কোনো ভিত্তি নাই। এরকম জনপ্রিয় একটা ভুল ধারণা হচ্ছে যে বেশি বেশি চিনি খেলে ডায়াবেটিস হয়। আমি যদি অন্যভাবে বলতে চাই, আমাদের সমাজে, বাঙালি সমাজে, আমরা সবসময়ই ভেতো বাঙালি ছিলাম। আমরা সবসময় ভাত নির্ভর জাতি ছিলাম। এবং চিনি গুড় দিয়ে তৈরি করা খাবার আমাদের সব পালা পর্বণের অবিচ্ছেদ্য অংশ ছিল ঐতিহাসিকভাবে। আমরা এমন একটা জাতি, আমাদের মধ্যে যদি কেউ জন্ম নেয় আমরা মিষ্টি খাই, যদি কেউ মারা যায় তাহলেও আমরা মিষ্টি খাই। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যেরকম ছিলাম, মিষ্টি খেতাম, ভাত খেতাম, এখনো তো আমরা সেরকমই আছি। তাহলে আজকে থেকে 50 বছর আগে ডায়াবেটিসের যে মহামারী রূপ ছিল না, সেই মহামারী রূপটা এখন কেন আমরা দেখছি? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের অডিয়েন্সকে বুঝতে হবে। আসলে এখানে চিনির ঘাড়ে সব দোষ চাপিয়ে দেওয়াটা একটা ভুল ধারণা। ব্যাপারটা আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আপনি চিনি খান, আপনি ভাত খান, চিনি এবং ভাত এককভাবে আপনার ডায়াবেটিসকে বানাবে না। আপনার ডায়াবেটিসের পেছনে চিনি এবং ভাতকে এককভাবে দায়ী করা যাবে না। একদম গোড়া থেকে যদি আমরা শুরু করি, যে ডায়াবেটিস তাদেরই হয় যাদের ডায়াবেটিস হওয়ার কিছু জন্মগত ঝুঁকি থাকে। ডায়াবেটিসের সাথে জিন এর, বা আমি যদি সাধারণ অডিয়েন্সের জন্য মানে বোঝার সুবিধার্থে বলতে চাই, যে আপনি জন্মগতভাবেই ডায়াবেটিস হওয়ার কিছু ঝুঁকি নিয়ে আপনি জন্মাতে পারেন।
কিরকম ঝুঁকি? যে আপনার বাবার ডায়াবেটিস আছে, আপনার দাদারও ডায়াবেটিস ছিল। সুতরাং আমাদের কমন সেন্স বলে যে যেহেতু আমার পরিবারে ৫-৬ জনের ডায়াবেটিস বা তারও বেশি মানুষের ডায়াবেটিস, সুতরাং আমারও ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি আছে। তো এটা জেনেই কিন্তু আমি ছোট থেকে বড় হচ্ছি। এখন এরপর আমি যদি এই ঝুঁকির উপর আমার নিজের যে লাইফস্টাইল, আমি যেভাবে চলি, সেটাকে ডায়াবেটিস এর সাথে অনুকূল করে একসাথে করে ফেলি, তখনই কিন্তু আমার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। আমি চিনি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, কিন্তু আমি নড়াচড়া করছি না। আমি সকাল থেকে সন্ধ্যা অফিস কাটাচ্ছি, সন্ধ্যার সময় বাসায় এসে টায়ার্ড, এবং তারপরে সারাদিনের সবচাইতে বড় খানাদানাটা রাত্রের বেলা খেয়ে নিচ্ছি। রাত ১০টার সময় খাচ্ছি, খেয়ে কিছুক্ষণের মধ্যে আমি চলে যাচ্ছি ঘুমে। তো সুতরাং আমার এই খাবারগুলো হজম হওয়া বলেন বা এই খাবারগুলো ইউটিলাইজ করা, ব্যবহার করা বলেন, শরীর সেটা করতে পারছে না। এর ফলে এই যে চিনি, এই যে ভাত, এইটা আমাকে মোটা করে দিচ্ছে। আমি দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি। আর যখনই আমি মোটা হয়ে যাচ্ছি, তখনই ডায়াবেটিস আমার শরীরে আস্তে আস্তে বাসা বাঁধছে। তো সুতরাং আমরা অল্প কথায় যদি বলতে চাই, চিনি, ভাত, শর্করার মাত্রাতিরিক্ত গ্রহণ, এইটা ডায়াবেটিসের সাথে পরোক্ষভাবে জড়িত, কিন্তু ডায়াবেটিসের সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয়। আমরা যেরকম ভাবে ভাবি সেভাবে এটা ডায়াবেটিসের কারণ হিসেবে আসবে না। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো বেশিরভাগ মানুষের ধারণা, স্পেশালি যারা গ্রামে গঞ্জে থাকে, তাদের ধারণা হচ্ছে ডায়াবেটিস এবং হাইপারটেনশন এটি হচ্ছে বড় লোকদের অসুখ। অর্থাৎ আমি গ্রামে থাকি, আমি গরিব মানুষ, আমার খাওয়া দাওয়ার তো আমি কম খাই বা আমি তো খেতে পারি না, সেক্ষেত্রে আমাদের তো ডায়াবেটিস হওয়ার চান্স নাই। কিন্তু গবেষণা বলছে যে শহর এবং গ্রাম অনুপাতে আসলে ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস আসলে মানুষের খাদ্যাভ্যাস থেকে হয়। তো এই যে স্যার মানুষের ধারণা যে গ্রামের মানুষ মনে করছে তার ডায়াবেটিসটা হবে না বা সে চেকটা করছে না, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই কথার ভিতরে কিছুটা সত্যতা আছে। এই কথার ভিতরে সত্যতার অংশটুকু এটাই যে যারা গ্রামে থাকেন তারা শহুরে মানুষের থেকে অনেক বেশি শারীরিকভাবে পরিশ্রম করেন। তাদের কায়িক পরিশ্রমের পরিমাণ আমাদের শহুরে মানুষের থেকে অনেক বেশি। এবং আমি যেই তথ্যটার উপরে বারবার এমফাসিস করতে চাই, জোর দিতে চাই, সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম। আপনি যেটা খাচ্ছেন সেটার প্রপার ইউটিলাইজেশন। আপনি যে খাবারটা খাচ্ছেন, সেই খাবারটা শরীর ব্যবহার করতে পারবে ভালোভাবে তখনই যখন আপনার শারীরিক পরিশ্রমের জায়গাটা ঠিক থাকবে। সেটা এখনো অবধি গ্রামের মানুষের শহরের মানুষের তুলনায় অনেক বেশি। একজন গ্রামের মানুষ ১ কিলোমিটার ২ কিলোমিটার এখনো পর্যন্ত তারা পায়ে হেঁটে পাড়ি দেয়, যেটা শহরের মানুষের ক্ষেত্রে অকল্পনীয়। তো এই যে শহুরে ধারাটা, এই শহুরে ধারাটাও কিন্তু আমাদের 1971 এর সাথে যদি আমরা এখন মানে তুলনা করি, আমাদের শহরের সংখ্যা বেড়েছে, শহুরেপনা বেড়েছে, আমাদের বিলাসিতা বেড়েছে। তো এই যে আমাদের মধ্যে শারীরিক পরিশ্রমের ঘাটতি, এটা দিনে দিনে যেরকম বাড়ছে, আমাদের মধ্যে স্থূলতা, মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, এবং এর ফলে কিন্তু শহরের লোকজন এই ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলোতে আক্রান্ত হচ্ছে বেশি। তবে হ্যাঁ, আপনি যেরকম বলেছেন একদম সঠিকভাবে, যে ডায়াবেটিস বা হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, এটা গ্রাম বা শহর বোঝে না। এটা বোঝে আপনার জীবনযাত্রার মানটা কেমন। আপনি এখন গ্রামে থাকেন, কিন্তু আপনি গ্রামের আয়েশি জীবন যাপন করেন। আপনি গ্রামে একজন বেশ সচ্ছল পরিবারের মানুষ। আপনার খুব বেশি কায়িক পরিশ্রম করতে হয় না। আপনার হয়ে আরেকজন হয়তো ক্ষেত খামার করে দিচ্ছে। আপনারও কিন্তু ঝুঁকির পরিমাণ বেড়ে যাবে। কারণ আমরা জাতিগতভাবে আমরা যারা এশিয়ান টেরিটরির মধ্যে থাকি আমরা, আমাদের যে শারীরিক গঠন, আমাদের যে জিনের গঠন, এগুলো সবকিছুই ডায়াবেটিসের অনুকূলে থাকার কারণে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তের মানুষের তুলনায় আমাদের কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিটা বেশি থাকে। আবার আমরা লবণ বেশি খাই, পাতে লবণ না খেলে অনেকের স্বাদ হয় না। এই সমস্ত কারণে কিন্তু উচ্চ রক্তচাপের পরিমাণও আমাদের আপনি সমাজে অনেক বেশি। কিছু জানতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে আমি আনমিউট করে আপনি জি, মিউট। মামুন সাহেব আপনার একটু আপনি মিউট করবেন, আপনার এটা আনমিউট করা আছে। তো স্যার আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অনুযায়ী আমরা যদি দেখি যে এটা একটা বড় জায়গা যে আমরা আমাদের ডায়াবেটিস হওয়ার জন্য। স্যার ডায়াবেটিস নিয়ে একটা অনেকেই আপনি দেখবেন যে বর্তমান সময় বলে যে ডায়াবেটিস পুরোপুরি আসলে
নিরাময় করা সম্ভব? আমি যদি আপনাকে সরাসরি প্রশ্নটা করি, ডায়াবেটিস কি আসলেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নাকি এটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে মানুষের অসুস্থতাকে পুঁজি করে অনেকেই ব্যবসা করেন। মানুষের অসুস্থতার এই যে একটা নাজুক পরিস্থিতি, এটাকে অবলম্বন করে অনেকেই মানুষকে ধোঁকা দেন। তো এই ধরনের নানা প্রকারের অপপ্রচার, এটা আমিও জানি, সবাই জানেন। গ্রামের মানুষের মধ্যে প্রচলিত, অনেক শহরের মানুষও এই ধোঁকায় পড়ে যান যে আপনার এই ওষুধটা যদি আপনি খান, তার চিরজীবনের জন্য আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কিন্তু বৈজ্ঞানিকভাবে সত্য কথা এটাই, এখনো পর্যন্ত এই ধরনের কোনো ম্যাজিক পিল আবিষ্কৃত হয়নি যে আপনি এই ওষুধটা খেলে সারা জীবনের জন্য আপনি ডায়াবেটিস মুক্ত হয়ে যেতে পারেন। এখনো পর্যন্ত আমাদের চিকিৎসার শাস্ত্রের উন্নতির জায়গাটা এই পর্যন্ত এসেছে যে আমাদের হাতে অনেক চিকিৎসার মানে আপনার ট্যাবলেট আছে, ইনজেকশন আছে, অনেক ধরনের চিকিৎসার পদ্ধতি আছে যেগুলোকে প্রয়োগ করে আপনি ডায়াবেটিস রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এবং ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে আপনি, যার ডায়াবেটিস নাই, ঠিক তার মতোই একটা সুস্থ স্বাভাবিক নর্মাল জীবনযাপন আপনি করতে পারেন। কিন্তু আনফরচুনেটলি এখনো পর্যন্ত ডায়াবেটিস পুরোপুরি নিরাময় হয়ে যাবে এই ধরনের ওষুধ আমাদের হাতে নেই। স্যার, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করে নিতে চাই সাধারণ মানুষদের মধ্য থেকে। সেটি হচ্ছে যে ডায়াবেটিস কি এমন রোগ যেটিকে আসলে আমরা নিরাময় করতে পারবো না? আমার জ্বর হলে তো আমার জ্বর ভালো হয়ে যায়, আমার ডায়রিয়া হলে এটা ভালো হয়ে যায়, তাহলে ডায়াবেটিসে এমন কি আছে যেটাকে আমার সারা জীবন ওষুধটা খেতে হবে? এটা একটু যদি আপনি ব্যাখ্যা করতেন। আমরা শুরুতেই একটা কথা বলে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে ডায়াবেটিস যাদের হয়, যেহেতু এটার একটা জিনগত বা সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে যে আমি জন্মগতভাবে ডায়াবেটিস হবে কি হবে না তার একটা ঝুঁকি নিয়ে মানুষ জন্মায়। এবং এই ঝুঁকিটা তার রক্তে কোড করা থাকে, তার রক্তে মিশে থাকে যে এই মানুষটার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি, এই মানুষটার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কম। তো এই জিনিসটাকে আপনি জিন থেরাপি দিয়ে হয়তো কারেক্ট করতে পারেন, ভবিষ্যতে সেটা হয়তো আসবে, এখনো পর্যন্ত সেটা আসেনি। আমি যদি দ্বিতীয় মাত্রায় যাই, ডায়াবেটিসের সাথে ইনসুলিন নামক হরমোনের একটা সম্পর্ক আমরা বলেছি, যে ইনসুলিনের ঘাটতি হয় ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে। এবং এই জন্যে ইনসুলিন হরমোনটা যেহেতু রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখতে সাহায্য করে, যখনই এটার ঘাটতি হবে তখনই রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে। তো এইটাকে আমরা ব্যালেন্স করার জন্যে আর্টিফিশিয়ালি ইনসুলিন তৈরি করি, মানুষকে ইনসুলিন বাইরে থেকে দেয়া যেতে পারে। এখানেও কিন্তু আমরা যেটার অভাব, সেটাকে আমরা অভাব পূরণ করছি। কিন্তু আহ, আমি ন্যাচারালি ইনসুলিন তৈরি করার ব্যবস্থা কিন্তু করতে পারছি না। প্রশ্ন আসতে পারে কেন না? রেটিনা যেখানে ট্রান্সপ্ল্যান্ট করা যাচ্ছে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা যাচ্ছে, তাহলে আমরা যেই অঙ্গটা ইনসুলিন তৈরি করছে সেটাকে ট্রান্সপ্ল্যান্ট করছি না কেন? আর একটা সুস্থ মানুষের শরীর থেকে নিয়ে অগ্নাশয়কে ট্রান্সপ্ল্যান্ট করছি না কেন? আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে হ্যাঁ, এখন করছি না বলে যে আর কখনো হবে না ব্যাপারটা তা না। বৈজ্ঞানিকরা এটা নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যে অঙ্গ থেকে ইনসুলিনটা আসে তাকে ট্রান্সপ্ল্যান্ট করার আমরা দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এটা হয়তো ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই চলে আসবে। কিন্তু এখনো পর্যন্ত ডেফিনিটিভ চিকিৎসা বলতে যেটা বোঝা যায় যে এই চিকিৎসার পরে আমাকে আর অন্য কোনো চিকিৎসা নেওয়া লাগবে না, সেটা কিন্তু অর্জন করা সম্ভব হয়নি। সম্ভব হয়নি এ কারণে যে ডায়াবেটিস রোগটার উৎসস্থল যেগুলো, এগুলোকে আমরা পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারিনি এখনো পর্যন্ত। যে কারণগুলো আমি বললাম, যে আপনার যদি রক্তের জিন এর যে ঝুঁকিটা, এটাকে পুরোপুরি আগের মতো করতে হয়, জিন থেরাপি করতে হবে, যেটা আমার হাতে নেই। ইনসুলিনের ঘাটতি, আমি যদি চাই আমার শরীর আগের মতো ইনসুলিন তৈরি করবে, তাহলে অগ্নাশয়কে প্রতিস্থাপন করতে হবে, সেটাও আমার হাতে এই মুহূর্তে নেই। আমার হাতে যেটা আছে সেটা হলো রক্তে গ্লুকোজ বেশি, তাহলে রক্তের গ্লুকোজ কমাও। ইনসুলিনের ঘাটতি আছে, তাহলে বাইরে থেকে ইনসুলিন দাও। এই ধরনের অপশনগুলো আমরা এই মুহূর্তে চর্চা করছি। এবং ঠিক এই কারণেই আমাদের ডায়াবেটিসটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু নিরাময়যোগ্য নয়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি রাইটলি এটাকে মেনশন করেছেন। বাংলাদেশের মানুষের একটি ধারণা আছে স্যার যে আমি, ডাক্তার আমাকে ইনসুলিন নিতে বলেছে তার মানে আমার ডায়াবেটিসের অবস্থা বেশ খারাপ, এরপরে আমার কোনো ট্রিটমেন্ট নাই। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিনই কি শেষ চিকিৎসা, বা তার কি কোনো ধারণা নেয়ার কোনো সক্ষমতা আছে যে ইনসুলিনটা আমাকে সারা জীবন নিতে হবে, বা ইনসুলিন না নিলে আমি হয়তো বা মারা যাব? এই ব্যাপারটাকে স্যার কিভাবে ব্যাখ্যা করবেন? হুম, আসলে এই ব্যাপারটা
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের এই ইনসুলিন ভীতির পেছনে আমাদের যারা স্বাস্থ্য সেবক আমরা, তাদের কাউন্সিলিং এর অভাবও একটা কারণ। আমরা তাদেরকে সময় নিয়ে যদি কাউন্সেলিং করতে পারতাম যে আপনার ইনসুলিন ভীতির যেই সমস্ত কারণগুলোতে আপনি ইনসুলিনকে এত ভয় পাচ্ছেন, তার সবগুলি কারণ আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ইনসুলিন আসলে আপনার শেষ চিকিৎসা নয়। ইনসুলিন দেওয়া মানেই আপনার জীবনের আয়ু ফুরিয়ে এসছে তা নয়। ইনসুলিন দেওয়া মানেই যে আপনি আর কিছুদিনের মধ্যে মারা যাচ্ছেন এটাই শেষ চিকিৎসা, ব্যাপারটা মোটেও সেরকম নয়। কিন্তু সময়ের অভাবেই হোক বা আন্তরিকতার অভাবেই হোক, আমরা ইনসুলিনের ব্যাপারে রোগীদেরকে এই কাউন্সিলিংটা না করার কারণে ইনসুলিন এর ব্যাপারে রোগীদের মধ্যে ওয়াইড স্প্রেড একদম ব্যাপকভাবে বিস্তৃত ধারণাগুলো হচ্ছে, যে যে কথাগুলো আপনি মাত্র বললেন। তো আসলে বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে ইনসুলিন শেষ চিকিৎসা তো অনেক পরে, প্রথম চিকিৎসাই হতে পারে ইনসুলিন। ধরা যাক একটা মানুষের ডায়াবেটিস ধরা পড়েছে প্রথমবারের মতো, এবং আমার সেই রোগীটা একজন মহিলা রোগী যিনি কিনা গর্ভবতী। তাহলে তার চিকিৎসাটা কি হবে? আমরা সবাই জানি যিনি গর্ভবতী মা, উনি শুধু একা চিকিৎসা নিচ্ছেন না, ওনাকে চিকিৎসাটা দিতে হবে এমনভাবে যাতে করে ওনার গর্ভে থাকা সন্তানের কোনো ক্ষতি না হয়। তো এই গর্ভবতী মায়ের জন্য আমি কিন্তু কোনো ট্যাবলেট সাধারণত আমরা দেই না। এখন বলা হয় মেটফরমিন দেওয়া যেতে পারে, কিন্তু আমরা সাধারণত দেই না। আমরা কি করি? আমরা তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করি। তাহলে এটা তো তার প্রথম চিকিৎসা হলো। কিন্তু যখন সে তার সেই বাচ্চাটাকে প্রসব করে ফেলবে, তখন কিন্তু তাকে ওষুধ দেয়া যাবে। অতএব তাকে ইনসুলিন দিয়ে শুরু করলাম ঠিকই, কিন্তু পরবর্তীতে তাকে ইনসুলিন থেকে বের করে এনে ওষুধ দিলাম। এটা একটা উদাহরণ আমি বললাম। আবার অনেক সময় হয় যে একটা ডায়াবেটিসের রোগী আগে সে জানতো না যে তার ডায়াবেটিস, প্রথমবারের মতো সে জেনেছে যে তার ডায়াবেটিস, এবং প্রথমবারের প্রেজেন্টেশনটাই হয়েছে খুবই সাংঘাতিক প্রেজেন্টেশন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো এইরকম নাজুক পরিস্থিতিতে যখন কেউ হাসপাতালে ভর্তি হয়ে যান, তখন কিন্তু তার চিকিৎসাটা শুরু হয় ইনসুলিন দিয়ে। যখন এই ক্রিটিক্যাল যে মুহূর্তটা, এই ক্রিটিক্যাল ফেজটা যখন উনি অতিক্রম করেন, তখন কিন্তু তাকে আমরা আবার মুখে খাওয়ার ঔষধ দিতে পারি। মোটা দাগে আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে ইনসুলিন দেয়া মানেই যে শেষ চিকিৎসা, ব্যাপারটা এরকম না। একবার ইনসুলিন দিলে তাকে ইনসুলিনের পরে আর অন্য কোনো ট্যাবলেট দেওয়া যাবে না, ব্যাপারটা এরকমও নয়। আর ইনসুলিন মানে শেষ চিকিৎসা, আগে সমস্ত ওষুধপত্র দেওয়ার পরে তারপর ইনসুলিন শুরু করতে হবে, এটাও সত্য নয়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এর সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই। একজন চিকিৎসক হিসেবে যখন একজন রোগী আপনার কাছে বা আমাদের কাছে আসেন, তখন কোন ধরনের রোগীদেরকে আমরা প্রথমে ওষুধ দিয়ে শুরু করি, কোন ধরনের রোগীদেরকে আমরা ইনসুলিন দিয়ে শুরু করি, এবং কোন ধরনের রোগীদেরকে আমরা বলি যে আপনি শুধুমাত্র ডায়েট এবং ডিসিপ্লিন করলে আপনি ভালো থাকবেন? কারণ আমরা ডায়াবেটিসের ম্যানেজমেন্টে সবসময় 3D বলি, যে ফার্স্ট ডিতে হচ্ছে ডায়েট, দেন সেকেন্ড ডিতে ডিসিপ্লিন, অ্যান্ড থার্ড ডিতে হচ্ছে আমরা যে মেডিসিন বা যেটাকে আমরা ইউজ করি স্যার। তো এই বিষয়টাকে আপনি একটু যদি ব্যাখ্যা করে বলতেন যে কাকে আমরা আসলে ডায়েট এবং ডিসিপ্লিনে রাখবো, কাকে আমরা মেডিকেশন দিব, এবং কাকে আমরা ইনসুলিন দেবো। আপনি অলরেডি মেনশন করেছেন ব্যাপারে, বাট আচ্ছা, এই জিনিসটা যদি একটু পরিষ্কার করে আমাদেরকে জানাতেন। আচ্ছা, আমার যারা রোগী, আমার রোগী বলতে সব রোগীদেরই একই ধরনের মেন্টালিটি। সেটা হচ্ছে আমরা ওষুধ কিনে খেতে রাজি, কিন্তু নিজে কষ্ট করতে রাজি না। আপনি মেনশন করেছেন যে এখানে ডায়েটের ব্যাপার আছে, মানে খাবার নিয়ন্ত্রণ করতে হবে। বাঙালি রোগীদেরকে যখন বলা হয় আপনাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে, তখন তার যেটা মনে হয় সেটা হচ্ছে তাহলে আর বেঁচে থেকে কি লাভ? খাবারই যদি খেতে না পারলাম তাহলে আর বেঁচে থেকে কি লাভ? তো রোগীদেরকে বোঝাতে হবে যে আসলে ডায়াবেটিস রোগটা এমন একটা রোগ, যে রোগটা আপনাকে বাধ্য করে সুষম জীবনযাপন করতে। যেই ধরনের জীবনযাপন আমার আপনার অলরেডি করার কথা ছিল কিন্তু আমরা করিনি, এবং না করার ফলে আজকে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছি। তখন এই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরে আমরা বাধ্য হই ওই ধরনের ব্যালেন্সড লাইফ, ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে। যেমন ধরেন, প্রথমে ডায়েটের কথাটা আপনি বলেছেন যে হ্যাঁ, একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী সে পরিমিত খাবার খাবে। পরিমিত খাবার বলতে আদর্শ খাবার যেরকম আমার নর্মালি খাওয়ার কথা ছিল, এটা কিন্তু তার উপরে আরোপিত কোনো শাস্তি না যে আপনি আজকে থেকে ডায়াবেটিসে আক্রান্ত রোগী, আপনার জীবন থেকে খাবার দাবারের রসনা বিলাস পুরোপুরি বাদ হয়ে গেল। আপনি এখন
শুধুমাত্র শাক পাতা ভাত খাবেন আর সবকিছু আপনার জন্য নিষেধ। ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়। তাকে আমরা বলি যে আপনি 5 বেলা খাবেন, সুষম খাবার খাবেন, যে খাবারটাই খান এটা অল্প করে খাবেন। অল্প মানে মাত্রাতিরিক্ত খাবেন না আর কি। তো এগুলো তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে ডায়েটের পুরো বিষয়টা কি। ডিসিপ্লিন, তাকে ব্যায়াম করতে হবে, তাকে সবচেয়ে সহজ ব্যায়াম হাঁটাহাঁটি করা, তাকে হাঁটাহাঁটি করতে হবে, এটা তাকে বুঝিয়ে বলতে হবে। এবং তাকে এই কথাটা বলতে হবে যে এই কথাটা তাকে বুঝিয়ে বলতে হবে যে যখন আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তখন আপনার হাতে থাকা সবচাইতে তুখোড় দুইটা অস্ত্র হচ্ছে এই ডায়েট এবং ডিসিপ্লিন। আপনি কখনোই ডায়েট এবং ডিসিপ্লিন, তার মানে হচ্ছে খাবার দাবার নিয়ন্ত্রণ করা এবং প্রতিদিন হাঁটাহাঁটি করা বা ব্যায়াম করা, এইটাকে পাশে রেখে, এটাকে সাইড লাইনে রেখে আপনি শুধু ওষুধ নির্ভর যদি হতে চান, তাহলে আপনার দিনে দিনে ওষুধের মাত্রা বাড়তে থাকবে, আপনার ওষুধের খরচ বাড়তে থাকবে, এবং একটা সময় গিয়ে দেখবেন আপনার একটা ওষুধের জায়গায় কাজ হচ্ছে না দুইটা ওষুধ, দুইটা ওষুধের জায়গায় কাজ হচ্ছে না তিনটা ওষুধ, এভাবে চলতে থাকবে। তো আপনার অরিজিনাল যে প্রশ্ন সেখানে ফিরে আসি। আপনার প্রশ্নটা ছিল যে যখন একটা রোগী ডায়াবেটিস নিয়ে আসে, কাকে আমরা মুখে খাওয়ার ওষুধ দেব আর কাকে আমরা ইনসুলিন দেব। আসলে এইটার কোনো ওয়ান লাইন আনসার নাই। যে পেশেন্টটা ডায়াবেটিস হয়েছে সেই পেশেন্টটাকে, আমার সামনে থাকা পেশেন্টটাকে দেখে আমার এই ডিসিশনটা নিতে হবে। এবং এটা রোগী থেকে রোগী এটা ভিন্ন হবে। এটা কোনো সেট ফর্মুলা না। আমাকে দেখতে হবে যে রোগীটাকে আমি আজকে চিকিৎসা করছি, আমার সামনে উপস্থিত যে রোগীটা, সেই রোগীটার ডায়াবেটিসের মাত্রা কেমন, তার কি রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, নাকি তার রক্তে গ্লুকোজের পরিমাণ খুব বেশি নয়। দেখতে হবে তার কি শুধুই ডায়াবেটিস, নাকি ডায়াবেটিসের সাথে তার কিডনিরও সমস্যা আছে। কারণ কিডনির সমস্যা যদি থাকে, তাহলে সব ডায়াবেটিসের ওষুধ তাকে দেওয়া সম্ভব হবে না। দেখতে হবে তার ডায়াবেটিসের ধরনটাই বা কি। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস, আমাদের সারা মানে বাংলাদেশে যে ধরনের ডায়াবেটিসটা কমন, এটাকে ডাক্তার সাহেবরা বলেন টাইপ 2 ডায়াবেটিস। আমরা যদি বলি যে এটা 2 নাম্বার ডায়াবেটিস মানুষের বোঝার সুবিধার্থে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হয়ে থাকে। এবং এক্ষেত্রে আপনি মুখে খাওয়ার ওষুধ নাকি ইনসুলিন, এটা একটা বিবেচনার একটা বিষয় আপনার থাকবে। কিন্তু যেটা 1 নাম্বার ডায়াবেটিস টাইপ 1 যেটাকে বলে, এই 1 নম্বর ডায়াবেটিসে কিন্তু আসলে মুখে খাওয়ার ওষুধের রোল নাই। এখানে আপনাকে ইনসুলিনই ব্যবহার করতে হবে। তো সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা এটা রোগী থেকে রোগী ভিন্ন হবে, সবার ক্ষেত্রে এক ফর্মুলা নয়। এবং সামনে থাকা রোগীটাকে দেখে তার ডায়াবেটিসের মাত্রা, ডায়াবেটিসের সঙ্গে থাকা অন্যান্য রোগের উপস্থিতি এবং তার ডায়াবেটিসের ধরন সবকিছু বিবেচনা করে তারপর আমরা সিদ্ধান্তে আসি যে আসলে কোন ঔষধ তার জন্য প্রযোজ্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুবই চমৎকার ভাবে এটার অ্যান্সার করেছেন। স্যার এরপরে একটা স্বাভাবিক প্রশ্ন যেটা মানুষরা করে যে আমি ডায়াবেটিস করার পর বা আমি ডায়াগনোসিস হয়ে গেল আমার ডায়াবেটিস, কখন আমি বলবো যে আমার ডায়াবেটিসটা হয়েছে, মানে ডায়াবেটিসের কি কি উপসর্গ থাকবে এবং কিভাবে ডায়াগনোসিস করা যায় বা কোন কোন টেস্ট বলা যায় যে আসলে তার ডায়াবেটিস হয়েছে? চমৎকার প্রশ্ন। এবং এই একটা প্রশ্ন যদি মানুষ এটার উত্তরটা মনে রাখে, তাহলে আমাদের আজকের আলোচনাটা সফল হবে। তার পেছনে কারণ হলো, যেটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে 1 নাম্বার ডায়াবেটিস, সেই 1 নাম্বার ডায়াবেটিস যদি কারো হয়, এটা সাধারণত অল্প বয়সে হয়। এবং এটা হলে, এটা ডায়াবেটিস হয়েছে মিস করার সম্ভাবনা খুব কম। মানুষ এটা টের পায়। কারণ এই রোগটা খুব জোরে সোরে আত্মপ্রকাশ করে। তার প্রচন্ড পানি পিপাসা লাগে, ঘন ঘন প্রস্রাব হয়, তার ওজন কমে যেতে থাকে। তো তখন সে টের পায় যে আসলে কিছু একটা আমার হয়েছে, এবং তখন সে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়। কিন্তু যেটা 2 নম্বর ডায়াবেটিস, যেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হয়, যদি 100 জন মানুষের ডায়াবেটিস হয়, তাহলে তার 90 জন থেকে 95 জনেরই এই 2 নম্বর ডায়াবেটিসটা হয়। এবং এই 2 নম্বর ডায়াবেটিসের, টাইপ 2 ডায়াবেটিসের বিপজ্জনক দিকটা হলো, এবং এইটা অত জোরে সোরে আত্মপ্রকাশ করে না। এটা আপনাকে বলে দিবে না যে হ্যাঁ আমার একটা রোগ হয়েছে। অনেক সময় দীর্ঘদিন ধরে একটা মানুষ এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকতে পারেন, কিন্তু তার শরীরে কোনো মেজর উপসর্গ, বলার মতো কোনো উপসর্গ উনি হয়তো টের নাও পেতে পারেন। ধরা যাক একটা মানুষ
অন্য কোনো কারণে হাসপাতালে এসেছেন, সে চশমা পরে, আমার মতো আপনার মতো চশমা পরে। এখন তার সাথে কথা বলে জানা গেল যে তার চশমার পাওয়ারটা আগে 2 বছর 3 বছর পর পর চেঞ্জ হতো, কিন্তু ইদানিং তার চশমার পাওয়ারটা 2 মাস 3 মাস পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে। হতে পারে এটাই তার এই 2 নম্বর ডায়াবেটিসের লক্ষণ। আর একজন মানুষ হয়তো এসছে, সে হয়তো বলছে যে ডাক্তার সাহেব, আমার তো বারবার ইনফেকশন হচ্ছে, ওষুধ খাচ্ছি সেরে যাচ্ছে, আবার হচ্ছে। এটাই হয়তোবা তার ওই ডায়াবেটিসের লক্ষণ। অতএব টাইপ 2 ডায়াবেটিস বা 2 নম্বর ডায়াবেটিস যেটা, এই টাইপ 2 ডায়াবেটিস সবসময় যে আপনাকে বলে দিবে যে হ্যাঁ, এই মানুষটার একটা রোগ আছে। জ্বর আসলে যেরকম বোঝা যায় যে এই মানুষটার শরীরে কোনো একটা ইনফেকশন নিশ্চয়ই আছে, এই ধরনের কোনো খুব মেজর উপসর্গ নিয়ে টাইপ 2 ডায়াবেটিসের রোগী নাও আসতে পারে। অতএব আমাদেরকে যেটা করতে হবে, যারা স্বাস্থ্য সেবক তাদেরকে যেটা করতে হবে সেটা হলো, যে মানুষটাকে আমরা চিকিৎসা করছি তার রোগের লক্ষণ থাক বা না থাক, তার যদি স্বাস্থ্য ঝুঁকি থাকে, তার যদি আমি জানি যে তার পরিবারে অনেক মানুষের ডায়াবেটিস আছে, তাকে যদি আমি দেখি যে সে মানুষটা আসলে ওবেস, সে মানুষটা স্থূল, মোটা হয়ে গেছে, তো আমাকে অ্যাসেস করতে হবে যে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আসলে কতখানি, এবং ঝুঁকি থাকলে আমার তাকে পরীক্ষা করে ফেলতে হবে। যদিও সাধারণ মানুষ তখন মনে করবে যে আমার তো ডায়াবেটিসের কোনো লক্ষণ নাই, ডাক্তার সাহেব বোধহয় শুধু শুধুই পরীক্ষা করলেন। ডাক্তার সাহেব শুধু শুধু পরীক্ষা করেননি, ডাক্তার সাহেব আপনার উপকার করেছেন, এবং ওই পরীক্ষা করে অনেকেরই হয়তো ধরা পড়ে যাবে প্রথমবারের মতো যে হ্যাঁ, সে আসলে ডায়াবেটিসে আক্রান্ত। এখন পরীক্ষার প্রসঙ্গে আসি, যে কি পরীক্ষা করে আমি বুঝতে পারবো যে এই মানুষটার ডায়াবেটিস আছে। বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, এবং এই পরীক্ষার ব্যাপারে সাধারণ মানুষের ভেতরে প্রচন্ড রকমের কনফিউশন কাজ করে। বেশিরভাগ মানুষ, ওনারা মনে করেন যে ফার্মেসিতে গিয়ে 50 টাকা 100 টাকা দিয়ে আহ, আঙ্গুলের মাথা ফুটা করে একটা টেস্ট করব, টেস্ট করলে যে রিপোর্টটা আসবে সেটাই আমাকে বলে দিবে আমার ডায়াবেটিস আছে কি নাই। আপনাকে বুঝতে হবে এই টেস্টটা সহজে করা যায়, সব জায়গায় আছে, সব ফার্মেসিতে আছে, কিন্তু এই টেস্টটা কিন্তু নির্ভরযোগ্য পরীক্ষা না। ডায়াবেটিস আছে কি না বলার জন্য এটা কোনো নির্ভরযোগ্য পরীক্ষা না। তাহলে এই টেস্টটা সব জায়গায় আছে কেন? আসলে এই টেস্টটার গুরুত্বটা হচ্ছে, যে ব্যক্তি অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত, সে জানতে চায় যে তার ডায়াবেটিসের কি অবস্থা, এখন নিয়ন্ত্রণে আছে কি নাই। তার জন্য এই টেস্টটা একটা গাইড হিসেবে কাজ করবে। কিন্তু আপনি যদি জানতে চান আসলেই যে আপনার ডায়াবেটিস আছে কি না, তাহলে আপনাকে যেটা করতে হবে, খালি পেটে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। শরবত খেয়ে তার 2 ঘন্টা পরে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, অথবা ডায়াবেটিসের 3 মাসের যে গড়, সেই গড় পরীক্ষা করতে হবে। এগুলো পরীক্ষা করে আমরা একটা সিদ্ধান্তে আসি যে হ্যাঁ, এই মানুষটা আসলেই ডায়াবেটিস আছে কি নাই। স্যার, খুব চমৎকার ভাবে বলেছেন যে নতুন কিভাবে একজন রোগীদেরকে আমরা স্ক্রিনিং করতে পারি বা ডায়াগনোসিস পর্যায়ে যেতে পারি, যার কিভাবে তার ডায়াগনোসিস হবে ডায়াবেটিস হিসেবে। অনেক রোগী আছে স্যার যারা অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে তাদের, আপনি বলেছেন যে 3 মাস পরে আমরা একটা পরীক্ষা করব। তো ওই ধরনের রোগীদের ক্ষেত্রে ঠিক কয়েকদিন পর পর তার ফাস্টিং বা র্যান্ডম ব্লাড সুগার করা দরকার, বা কয়েকদিন পর তার HbA1c টেস্টটা করা দরকার, এটি যদি একটু আমাদেরকে জানাতেন। আচ্ছা, চমৎকার প্রশ্ন। এটাও আমাদের কাউন্সিলিং এর সময়ের অভাবে আমাদের রোগীরা এই জিনিসটা সম্বন্ধে অন্ধকারে থেকে যান, এবং তারা ডায়াবেটিস রোগী হিসেবে তার নিজের যে যত্ন নেওয়ার দরকার সেই যত্নের জায়গাটা ওনারা বুঝতেই পারেন না। তো আসলে যার ডায়াবেটিস হয়ে গেছে, জ্বরের রোগীদের যেরকম আমরা বলি যে আপনি থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপবেন, যদি আপনি থার্মোমিটার দিয়ে জ্বর নাই মাপেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনার জ্বরের মাত্রাটা কিরকম ছিল? এটা কি 102 ডিগ্রি, না 103 ডিগ্রি, না 90 ডিগ্রি, 98 ডিগ্রি? তো একই রকম ভাবে যে ব্যক্তির ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে, তার বাসায় গ্লুকোমিটার, থার্মোমিটারের মতোই গ্লুকোমিটার, গ্লুকোজ মাপে যে মিটার দিয়ে, এই গ্লুকোমিটার যন্ত্রটা তার বাসায় থাকাটা ফরজ, এটা থাকতেই হবে। কেন থাকতে হবে? দুইটা উদ্দেশ্যে থাকতে হবে। একটা হলো তার ডায়াবেটিস বেড়েও যেতে পারে, তার ডায়াবেটিস কমেও যেতে পারে। যে মানুষটা ডায়াবেটিসের রোগী, সে মানুষটার ঔষধের তারতম্যের কারণে দেখা গেল সে বয়স্ক একজন মানুষ বা চোখে কম দেখে, সে কি করলো, ডায়াবেটিসের ওষুধ রাত্রেবেলা 8টার সময় খেয়েছে, কিন্তু তার মনে নাই, তখন সে রাত 10টার সময় আরেকটা ওষুধ খেয়ে নিল। এই মানুষটা
তখন অসুস্থ হয়ে গেল। কেন অসুস্থ হয়ে গেল? কারণ সে একের জায়গায় দুইটা ট্যাবলেট খেয়েছে, ডায়াবেটিস তলানিতে চলে গেছে, অনেক বেশি কমে গেছে। তো তখন বাসায় যদি একটা গ্লুকোমিটার থাকে, চট করে তার বাসার লোকজন কিন্তু দেখে নিতে পারবে যে তার ডায়াবেটিসটা অনেক বেশি কমে গেছে। দেখে নিয়ে সেই অনুযায়ী কিন্তু তাকে ব্যবস্থা নেওয়া সম্ভব, তাকে একটা চিনি শরবত খাওয়ানো বা ইত্যাদি। তাহলে এটা হচ্ছে তার একটা উপযোগিতা, একটা ব্যবহার। আর একটা ব্যবহার হচ্ছে যে আমি যে ওষুধ খাচ্ছি বা ইনসুলিন নিচ্ছি, নিয়ে আমার ডায়াবেটিসটা কোন দিকে যাচ্ছে, আসলে এটা কি উন্নতির দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে, নাকি যেরকম ছিল সেরকমই আছে, এটা কিভাবে বুঝবো? তো বেশিরভাগ রোগী এই বোঝার দায়িত্বটা ডাক্তারের ঘাড়ে ছেড়ে দিয়ে নিজেরা নিশ্চিন্ত হয়ে বসে থাকেন। কারণ তারা তাদের নিজের শরীর দিয়ে বুঝতে চান। আমার রোগীরা আমাকে এসে বলেন যে আমার ডায়াবেটিস ভালো আছে, আমি বুঝতে পারছি। যে কিভাবে বুঝতে পারলেন? যে আমার শরীরই বলে দিচ্ছে। তো আসলে এইভাবে ডায়াবেটিসকে নির্ণয় করা একদমই ঠিক হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার বাসায় একটা গ্লুকোমিটার রাখতে হবে, এবং ডায়াবেটিস মাপার সঠিক নিয়মে ডায়াবেটিস মাপতে হবে। ডায়াবেটিস মাপার সঠিক নিয়মটা কি? আপনি ডায়াবেটিস মাপবেন হয় খালি পেটে, অথবা যে কোনো ভারী খাবার খাওয়ার 2 ঘন্টা পর। তো সুতরাং আপনার প্রতিদিন আঙ্গুলে মাথা ফুটা করে ডায়াবেটিস মাপতে হবে ব্যাপারটা এরকমও না। ধরেন সপ্তাহে একদিন আপনি খালি পেটে ডায়াবেটিসটা মাপলেন। মাপার পরে আপনার কাজ হবে একটা ডায়েরি মেনটেন করা এবং সেখানে লিখে রাখা যে এত তারিখ খালি পেটে আমার ডায়াবেটিসটা এত ছিল। 3 দিন, 4 দিন, 5 দিন পরে আপনি সকালে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে আবার ডায়াবেটিসটা দেখলেন। এবার দেখলেন কিন্তু নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর। তাহলে আপনি জানতে পারলেন নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে কত থাকে। এরও কিছুদিন পরে হয়তো আপনি দুপুরবেলা খাওয়ার পর 2 ঘন্টা পরে কত থাকে সেটা মাপলেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সারাদিনের মাপটা আপনাকে নিতে হবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে সারাদিন ধরে আপনার শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা কিরকম থাকে। এটা কি ওঠানামা করে, নাকি এটা একই রকম ভাবে ভালো থাকে, নাকি সকালের দিকে ভালোই থাকে কিন্তু রাত্রেবেলা খাবারের পর অনেক বেড়ে যায়। এই চিত্রটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদি এইভাবে আমরা ডায়াবেটিসটাকে মানে মাপি এবং সেই ডায়েরিটা ডাক্তার সাহেবের কাছে পরবর্তীতে নিয়ে আসি। এখন বেশিরভাগ রোগী যেটা করে সেটা হচ্ছে যেই দিন ডাক্তার সাহেবের কাছে যাবেন তার 2 দিন আগে থেকে তারা সাংঘাতিক রকমের ভালো রোগী হয়ে যান। তারা সবকিছু খাবার দাবার বাদ দিয়ে দেন, পারলে ভাতও খাওয়া বাদ দিয়ে দেন, যাতে করে ডাক্তার সাহেবের কাছে যেদিন দেখা হবে সেই দিন ডাক্তার সাহেব আঙ্গুলের মাথা ফুটা করে খুব ভালো রেজাল্ট পান। তো এইটাকে এই মরিচিকাটাকে ধরার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 মাস ব্যাপী একটা মানুষের রক্তে ডায়াবেটিসের যে গড়, এই গড় পরীক্ষাটা করতে হবে। এটাকে বলে হিমোগ্লোবিন A1C। এখন এই হিমোগ্লোবিন A1Cর ব্যাপারে দুইটা কথা। একটা হচ্ছে হিমোগ্লোবিন A1C একটা আধুনিক পরীক্ষা, এবং এই পরীক্ষাটা সব ল্যাবরেটরিতে ভালো রেজাল্ট আসবে না। এই হিমোগ্লোবিন A1C কোন ধরনের মেশিনে কোন প্রতিষ্ঠান করলো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার এই হিমোগ্লোবিন A1C করে আমি কি তথ্য জানতে চাচ্ছি সেটা রোগীকে যদি আমি গুরুত্বটা না বুঝাই, এই দামি পরীক্ষাটা রোগী করবে না। বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে যেটা আদর্শ সেটা সবসময় ফলো করা সম্ভব হয় না। তাহলে আমাকে আদর্শ এবং বাস্তব এর মধ্যে মেলবন্ধন করে আমাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে হিমোগ্লোবিন A1C বছরে মিনিমাম 2 বার করার চেষ্টা করাটা বাঞ্ছনীয়। কারণ রোগীকে বোঝাতে হবে যে আপনি যদি হিমোগ্লোবিন A1Cটা না করেন তাহলে আমি বুঝতে পারবো না দীর্ঘমেয়াদে আপনার ডায়াবেটিসটা কিরকম ছিল। হয়তো আজকে সকালবেলা আপনার ডায়াবেটিস খুব ভালো, আজকে সকালবেলা আপনার খালি পেটে ডায়াবেটিস ভালো, নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে ডায়াবেটিসও খুব ভালো, কিন্তু হয়তোবা গত 3 মাস ধরে আপনার ডায়াবেটিসের চিত্রটা এরকম ছিল না। যদি সেটা না থাকে তাহলে আমাকে ওষুধ অ্যাডজাস্ট করতে হবে ওইটার উপর ভিত্তি করে। এই গুরুত্বপূর্ণ তথ্যটা তাকে বোঝাতে হবে, তাহলে সে এই দামি পরীক্ষাটা করতে মোটিভেটেড হবে, আদারওয়াইজ কিন্তু সেটা করবে না। অসাধারণ ভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন। আশা করি সাধারণ মানুষ যারা দেখছেন বা দেখবেন অনুষ্ঠানটি তারা বুঝতে পারবেন যে ডায়াবেটিস হলে কিভাবে আপনাকে ব্লাড গ্লুকোজটাকে মেনটেন করতে হবে বা মনিটর করতে হবে। স্যার, ডায়াবেটিস নিয়ে বেশিরভাগ সময় আমরা দেখি যে অনেক মানুষ অনেক কমপ্লিকেশন নিয়ে আসে। আমরা যেটাকে মেডিকেল ভাষায় মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন গুলো বলি, যে ডায়াবেটিস এমন একটা রোগ যেটা প্রত্যেকটা অঙ্গকে আসলে অ্যাটাক করার চেষ্টা করে।
তাহলে কখন স্যার ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলো দেখা দিতে পারে, আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলো দেখা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রোগীর করণীয় কি হবে বা রোগীর পরিবারের করণীয় কি হবে? আচ্ছা, চমৎকার প্রশ্ন। আমরা আমাদের আলোচনার শুরু থেকেই যে কথাটা বলে আসছি, যে প্রথম যে প্রশ্নটা, যে ডায়াবেটিস আসলে কি, সেই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা বলেছি যে ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যে রোগে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তার মানে এখানে রক্ত এবং গ্লুকোজ, এই দুইটা জিনিস, এই দুইটা শব্দ চলে এসছে। তাহলে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায় কোথায়? রক্তে। আর রক্ত থাকে কোথায়? সারা শরীরে। যেহেতু রক্তটা সারা শরীরেই থাকে, মাথা থেকে পা পর্যন্ত, এই জন্যে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে এইটার প্রভাবটাও সারা শরীরেই পড়ে। এই অতিরিক্ত গ্লুকোজটা আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, যেমন ব্রেইন, হার্ট, কিডনি, এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তখনই যখন এই অতিরিক্ত গ্লুকোজটা আপনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবেন। এবং এই কারণেই কিন্তু আমি আরেক জায়গায় বলেছি যে 2 নম্বর ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, যেটা যেটা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মানুষের হয়, এটা দীর্ঘদিন ধরে সাইলেন্ট থাকতে পারে, এটা নীরব থাকতে পারে, তার কোনো রোগ লক্ষণ নাও থাকতে পারে। অতএব আমি ধরেই নিতে পারি যে যে মানুষটার আজকে 2 নম্বর ডায়াবেটিস রোগটা ধরা পড়লো, সে মানুষটার ডায়াবেটিস আসলে আরো আগে থেকেই ছিল, কিন্তু ধরা পড়লো আজকে। এরকম অসংখ্য রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যে সে ডায়াবেটিস পরীক্ষা করতে আসলে আসে নাই, সে এসছে একটা অপারেশন করতে, সে এসছে অন্য আরেকটা কারণে ডাক্তার সাহেবের কাছে চিকিৎসা নিতে। এবং তখন ডাক্তার সাহেব তাকে তার পরীক্ষার অংশ হিসেবে ডায়াবেটিস পরীক্ষা করতে দেন। এবং এটা আপনার কাকতালীয়ভাবে ডায়াগনোসিস হয় যে তার ডায়াবেটিস আছে। তো অতএব এই মানুষটার কিন্তু ডায়াবেটিসের ইতিহাসটা লম্বা। যেই সময়টাতে তার ডায়াবেটিস ছিল, কিন্তু এই ব্যাপারে কিছু করা হয় নাই, কারণ সে জানতোই না যে তার ডায়াবেটিস আছে। এই জন্যে যেদিন থেকে তার ডায়াবেটিস ধরা পড়বে, সেই দিন থেকে সেই রোগীর কাজ কি আর ডাক্তার সাহেবের বা কাজ কি? রোগীর কাজ হচ্ছে যেদিন থেকে ধরা পড়লো সেই দিন থেকে এই যে 3D আমরা আলোচনা করলাম, যে তার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করা, তার ব্যায়ামের দিকে খেয়াল রাখা, প্রতিদিন হাঁটাহাঁটি করা, এবং তার ওষুধ যদি লাগে তার সেই ওষুধের সঠিক মাত্রায় ওষুধ সঠিক নিয়মে খাওয়া, এটাকে নিশ্চিত করা। আর ডাক্তার সাহেবের কাজ হবে যে, যদি প্রথম কাজ হবে যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় সেটা তাকে বোঝানো, যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন এটুকু বলে ছেড়ে দিলে হবে না। নিয়ন্ত্রণ করবেন, নিয়ন্ত্রণ কাকে বলে, কখন আমি বুঝবো যে ডায়াবেটিসটা আসলে নিয়ন্ত্রণে আছে, এটার ব্যাপারে একটা পরিষ্কার ধারণা রোগীকে দেয়া। দুই আমার নম্বর যাওয়ার গাড়ি ভাড়া করে দিতে পারেন, আমি সেদিন বসে জি স্যার। 2 নম্বর হচ্ছে যে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে রোগী ডায়াবেটিসকে, তাহলে তার পরিণতি কি হবে সেটাও তাকে আগাম কাউন্সেলিং করা। যে আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আর 10টা সাধারণ মানুষের মতো, যাদের ডায়াবেটিস নাই, তাদের মতোই আপনি জীবনযাপন করতে পারবেন। কিন্তু যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার কিডনির সমস্যা হতে পারে। এই কাউন্সেলিংটা তাকে করা। তৃতীয়ত, শুধু কাউন্সিলিং করে থেমে গেলেই হবে না। যখন একটা 2 নম্বর ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের রোগী আমি দেখছি দীর্ঘদিন ধরে, আমি জানি যে তার রোগ ধরা পড়ার পর 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, আমাকে কিন্তু মাঝে মাঝেই পরীক্ষা করে দেখতে হবে যে তার কিডনিটার অবস্থাটা কি। প্রথম যখন ডায়াবেটিস ধরা পড়েছে, সেই দিন যেরকম আমি দেখেছি যে তার হার্টটা ভালো আছে কিনা, তার চোখটা ভালো আছে কিনা, তার কিডনিটা ভালো আছে কিনা। কেন দেখলাম? কারণ যেদিন ধরা পড়েছে সেদিন থেকে যে তার ডায়াবেটিস শুরু তা কিন্তু না। তার ডায়াবেটিসের শুরুটা আরো অনেক আগে থেকে, এতদিন ধরা পড়েনি, আজকে ধরা পড়েছে। এই জন্য আমি যেদিন ডায়াবেটিস ধরা পড়েছে সেদিন পরীক্ষা করেছি। আর এরপর মাঝে মাঝেই পরীক্ষা করে দেখতে হবে যে তার এই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের কাজ কেমন চলছে, এগুলো সুস্থ আছে, নাকি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার কারণে এগুলোর কাজে কোনো ব্যাঘাত ঘটছে। স্যার আপনি একটা আহ, চমৎকার প্রশ্ন আহ, আমার করতে হচ্ছে, যেহেতু যেহেতু আমাদের সময় অনেক কম, তারপরে অনেকগুলো প্রশ্ন এসে যাচ্ছে। স্যার স্যার আপনি বলেছেন যে
আমরা যে রোগীদেরকে দেখলাম, যে রোগীদেরকে আমরা 3D মেনটেন করলাম, সবকিছু করলাম, এখন এরপরেও আপনি জানেন যে আমাদের পরিবারের লোকেরা তারা এই নিয়মগুলোকে মানতে চায় না। তারা মাঝে মাঝে ইররেগুলারলি অ্যান্টি ডায়াবেটিক্স ড্রাগ গুলো খায়, কখনো খাচ্ছে কখনো খাচ্ছে না। গ্রামের মানুষদের অনেক সময় তাদের ইনসুলিন কেনার টাকা থাকে না। এবং আপনি নিজেও জানেন যে সরকারি হাসপাতালে গভর্নমেন্ট প্রোগ্রাম গুলোতে একসময় ইনসুলিন দেওয়ার পর আবার কিন্তু অনেক সময় ইনসুলিন তারা দিতে পারছে না, তখন রোগীরা আবার এসে বলছে যে আমাকে এখন ওষুধ দেন। এই যে রোগীরা মাঝে মাঝে ইররেগুলার অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গুলো নিচ্ছে, এক্ষেত্রে তার শরীরে আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং এটা আসলে কতটুকু ভয়ানক হতে পারে, এটা যদি একটু আমাদেরকে জানতেন। আসলে আমাদের দেশে এই যে নিয়মিত ফলো আপের যে ব্যাপারটা, মানে আপনার একটা দীর্ঘমেয়াদী রোগ হয়েছে, সেটা ডায়াবেটিস হোক বা হাইপারটেনশন উচ্চ রক্তচাপ হোক, এই ধরনের দীর্ঘমেয়াদী রোগে ডাক্তারের সাথে দীর্ঘমেয়াদেই আপনাকে শলা পরামর্শের ভিত্তিতে চলতে হবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমাদের সাধারণ রোগীদের জন্য ফলো করাটা খুবই মুশকিল। মুশকিল এই কারণে, যদিও আমাদের এনসিডি কর্নার আছে সরকারি হাসপাতালগুলোতে এবং এটা একটা ব্লেসিং, কিন্তু আপনি যেরকম সঠিকভাবে বললেন যে অনেক সময় দেখা যায় এর আগের ভিজিটে ডায়াবেটিসের একজন রোগী যে ওষুধটা সাপ্লাই হিসেবে পেয়েছেন, পরের ভিজিটে গিয়ে উনি ওই ওষুধটা আর পাচ্ছেন না। তাহলে এটা একটা বাস্তব সমস্যা। তাহলে এখন উনি কোথায় যাবেন? উনি যদি একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার মনস্থ করেন, তাহলে তার আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেড়ে যাবে। তার মানে তার নিজের পকেট থেকে খরচ করে ডাক্তার দেখানোর ফিটা দিতে হবে, ওষুধ কেনার খরচটাও বহন করতে হবে। তাহলে এই রোগীটা যাবে কোথায়? বা উনি যদি ওষুধটা কিছুদিন খায় কিছুদিন না খায়, তাহলেই বা ওনার পরিণতিটা কি? এক্ষেত্রে আমি বলবো যে দায়বদ্ধতাটা আসলে দ্বিমুখী। রোগীরও কিছু দায়বদ্ধতা আছে, আবার যারা স্বাস্থ্য সেবক ডাক্তার, তাদেরও দায়বদ্ধতা আছে। আপনি যাকে আমি আগে ডাক্তারদের অংশটাই বলতে চাই। আপনি যে ডায়াবেটিস রোগীর চিকিৎসা করছেন, শুধুমাত্র গাইডলাইনে আছে বলে বা এই ওষুধটা দেওয়ার কথা বলেই আপনি তাকে ওই ওষুধটা লিখে দিতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে এই মানুষটার আর্থসামাজিক প্রেক্ষাপটটা কি, এই ওষুধটা সে কিনতে পারবে কিনা, এই ওষুধটা কিনে আজকে 1 মাস না হয় সে খেলো, কিন্তু সে এটা দীর্ঘমেয়াদে কন্টিনিউ করতে পারবে কিনা। এই প্রশ্নগুলো উত্তর আপনাকেই খুঁজতে হবে। আপনার কাছে যদি মনে হয় যে না, আমি এই মানুষটাকে যদি আজকে তোর জোর করে ইনসুলিন দেইও, এই মানুষটা হয়তো একবার এই ইনসুলিনটা কিনবে, 1 মাস ইনসুলিন ব্যবহার করবে, এরপরে আর সে ব্যবহার করবে না। আপনাকে মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে আমাদের গোল। অনেক দামি ওষুধ দিলাম, এই রোগীটা দামি ওষুধ 15 দিন খেয়ে তারপরে বন্ধ করে দিল, তাতে করে কিন্তু আমার সেই লক্ষ্য, অভীষ্ট লক্ষ্য আমি অর্জন করতে ব্যর্থ হলাম। তার থেকে আমি যদি কম দামি ওষুধ দিয়ে রোগীটাকে সময় নিয়ে কাউন্সিলিং করে আমি যদি তার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে কিন্তু আমি আমার গোলে পৌঁছতে সক্ষম হলাম। আর রোগীদেরকেও বুঝিয়ে বলতে হবে, আপনি যদি কম টাকার ভেতরে সারতে চান, আপনি যদি দীর্ঘমেয়াদে ভালো থাকতে চান, কম ওষুধ লাগুক এটা যদি আপনি চান, তাহলে ওই যে বারবার একই কথাই ঘুরে ফিরে আসছে, আপনার খাদ্যাভ্যাসকে আপনি খুব স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ করেন, আর আপনার হাঁটা আপনি ছাড়বেন না। এখানে কোনো এক্সকিউজ দিবেন না। হাঁটার ব্যাপারে একটা কথা বলি, আমার রোগীরা অনেক সময় বলেন, হয়তো বুঝতে পারেন না বলেই বলেন, যে 30 মিনিট হাঁটার কথা বলছেন আপনি, আমি তো 30 মিনিট বেশি হাঁটি, ওই যে বাজারে যাই 10 মিনিট, বাচ্চাকে স্কুল থেকে আনতে যাই 5 মিনিট, এভাবে ওনারা খুচরা হাঁটার হিসাবটাকে যোগ করে 45 মিনিট বানিয়ে ফেলেন। তো রোগীদেরকে এটা বুঝিয়ে বলতে হবে যে আসলে এটা ব্যায়ামের নিয়তে হাঁটা, এটা আপনার প্রাত্যহিক জীবনের বিভিন্ন 5-10 মিনিট হাঁটাকে যোগ করে 30 মিনিট বানালে হবে না। তো আমাদের রোগীদেরকে এই তথ্যটাই বারবার তাদেরকে ফিড করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আপনি যদি প্রথম 2টা কাজ ঠিকভাবে করেন, তাহলে আপনার এই পথ্য, আপনার যে ওষুধপত্রের খরচ, এটা কিন্তু কমে আসবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুবই চমৎকার ভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন। স্যার, আমি যদি একটু বলে নিতে চাই যে আমাদের ডায়েটের ব্যাপারে, যে একজন ডায়াবেটিক রোগী কি খেতে পারবে এবং কি খেতে পারবে না, সেক্ষেত্রে তার সারাদিনের ডায়েট চার্টটা কেমন হওয়া উচিত এবং কোন কোন খাবারগুলো তার খাওয়া উচিত বলে আপনি মনে করছেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিন্তু এই প্রশ্নের উত্তরের আগে আগের প্রশ্নের একটা অংশ উত্তর দেওয়া বাদ থেকে গেল। সেটা হচ্ছে, যদি উনি ঠিকমতো ওষুধ না খান, ইরেগুলারলি ওষুধ খান, তাহলে কি কি স্বাস্থ্য ঝুঁকি আছে? অবশ্যই ওষুধ
অনেক রোগী আছেন কিছুদিন খেয়ে তার যখন ডায়াবেটিসটা ভালো হয় তখন ওষুধটা খাওয়া ছেড়ে দেন। তো তাকে এই জিনিসটা বুঝিয়ে বলতে হবে যে ডায়াবেটিস একদিন দুই দিন রোগ না, এবং রক্তের গ্লুকোজ একদিন দুই দিন ভালো থাকলো আর বাদ বাকি মাসের 20-25 দিন খারাপ থাকলো, তাতে করে আমার কোনো লাভ হবে না। এটা মাসের 30 দিন, বছরে 365 দিনই আমাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ না বুঝে ডায়াবেটিসের আগে হয়তো কম মাত্রার ওষুধ খেত, পরের বার হয়তো হাসপাতালে গিয়ে বেশি মাত্রার একটা ওষুধ সাপ্লাই ছিল, ওটা নিয়ে এসে খাওয়া শুরু করে দিল। এতে করে তার ডায়াবেটিস কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে আরো বেশি পরিমাণে কমে গিয়ে সেই জ্ঞান হারিয়ে ফেলতে পারে, হাসপাতালে ভর্তি হওয়ার মতো নাজুক পরিস্থিতি তৈরি হতে পারে। অতএব শুধুমাত্র সাপ্লাই আছে বলে অথবা পাড়ার যে ফার্মেসি উনি বলেছেন এই ওষুধটা খাও, এইটার উপর ভিত্তি করে ইরেগুলারলি ওষুধ খাওয়া অত্যন্ত বিপজ্জনক। এটা আশা করি আজকে আমাদের সাথে যারা আছেন তারা এরপরে থেকে আর এই কাজটা করবেন না। আবার অনেক সময় এটাও হয় যে একজন নতুন রোগী, তার ডায়াবেটিস হয়েছে, তার নানির বা তার দাদির ডায়াবেটিস আছে, তো সে ডাক্তারের কাছে যায় না। সে মনে করে আরে আমার নানির তো ওষুধ আছে, ওইটাই আমি খাওয়া শুরু করি না। তো আপনাকে বুঝতে হবে ওই যে আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম যে চিকিৎসা কিন্তু সব রোগীর একরকম নয়। হয়তো আপনার নানি দাদি, আপনার বাবা মা যে ডায়াবেটিসের যে ওষুধটা খাচ্ছেন ওটা আপনার জন্য একদমই প্রযোজ্য না। তখন কিন্তু ওই ওষুধ খেয়ে আপনি ভালো হওয়ার বদলে খারাপ এর দিকে চলে যেতে পারেন। অতএব এই কাজগুলো করা যাবে না। এখন আসি আপনার বর্তমান প্রশ্নে, যে প্রশ্নটা ছিল যে ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস কেমন হবে, সে কি খাবে, কি খাবে না, এবং কিভাবে খাবে। আমরা যেটা বলি ডায়াবেটিস রোগীদেরকে, প্রথম কথাটাই সেটা হচ্ছে ডায়াবেটিস রোগটা শর্করার রোগ। শর্করা জাতীয় খাবার যেমন ভাত, আলু, চিনি, গুড়, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। তাহলে এই খাবারগুলো আমাকে বুঝে শুনে পরিমিত মানে পরিমিত পরিমাণে আমাকে গ্রহণ করতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে ডায়াবেটিস রোগী 5 বেলা খাবে, সকালে, দুপুরে, রাত্রে আমরা যেরকম খাই। তবে সে যদি ইনসুলিন নেয় বা মুখে খাওয়ার ওষুধ খায়, তাহলে সে বেলা 11টার দিকে, বিকাল 5টার দিকে হালকা নাস্তা খেতে পারে। তবে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবারগুলোর ভিতরে যেই সমস্ত শর্করা জাতীয় খাবার শরীর খুব দ্রুত টেনে নেয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা খুব দ্রুত বাড়িয়ে দেয়, যেমন আপনি যদি চিনি খান, আপনি যদি গুড় খান, বা চিনি বা গুড় দিয়ে তৈরি করা পায়েস খাচ্ছেন, বা কোনো এই ধরনের মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন, যেটা খুব সহজলভ্য জিনিস, শরীরে এটা খাওয়ার পর সাথে সাথে রক্তে চলে যাবে, তখন কিন্তু আপনার ডায়াবেটিসটা হুট করে বেড়ে যাবে। এর থেকে আমাদেরকে যেই ধরনের শর্করা জাতীয় খাবারটা প্রেফার করতে হবে সেটা হচ্ছে যে খাবারগুলো খাওয়ার পরে একটু সময় নিয়ে হজম হয়, রক্তে একটু আস্তে ধীরে যায়, এবং এর ফলে ডায়াবেটিসটা হঠাৎ করে স্পাইক করে না, হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায় না। তার উদাহরণ কি হতে পারে? আমরা তো আধুনিক হয়েছি, আমরা এখন আর লাল আটা, লাল চালের ভাত এগুলো আমরা খাই না, কিন্তু আসলে কিন্তু ওইটাই শরীরের জন্য ভালো ছিল। তো সুতরাং প্রসেসড বা ফাইন যে রাইস, এইটার বদলে কিন্তু আমাদের উচিত যারা ডায়াবেটিস তাদেরকে কাউন্সিলিং করা যে আপনি ওই লাল আটা খাবেন, লাল চালের ভাত ওটাই খাবেন, ওটস খাবেন। এগুলো আপনার জন্য হেলদি শর্করা, এটা আপনার জন্য আপনার স্বাস্থ্যকর অল্টারনেটিভ। এবং আপনি খুব দ্রুত রক্তে চলে যায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যেমন চিনি গুড় দিয়ে তৈরি করা খাবার, এই সমস্ত খাবার থেকে আপনি দূরে থাকবেন। খুবই সুন্দর স্যার। আপনি আশা করি যারা এই বক্তব্যটা শুনছেন তাদের অনেক উপকার হবে বা অনেক উপকার হচ্ছে যারা বক্তব্যটা শুনছেন। স্যার, আপনি জানেন যে সুখী গ্রামীণ হেলথ লিমিটেডের একটি ইনিশিয়েটিভ, যেখানে আমরা 24/7 অনলাইনে আমাদের চিকিৎসকরা রোগীদেরকে সেবা দিয়ে থাকেন। এবং এখানে আমরা অনেক রোগী পাই যারা ডায়াবেটিসে আক্রান্ত বা হাইপারটেনশনে আক্রান্ত, তারা অনেকগুলো সমস্যা ফেস করেন, আমাদের ডক্টররা চেষ্টা করেন তাদেরকে সমাধান দিতে। পাশাপাশি আমাদের 5,000 সুখী সেবা কেন্দ্র আছে স্যার, সেখানে আমরা অলরেডি এক্সিস্টিং যে ফার্মেসি আছে তাদেরকে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, ডিজিটাল প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে কনভার্ট করার চেষ্টা করছি, যেখানে একজন রোগী ফার্মেসিতে সরাসরি ওষুধ নেয়ার বদলে সে চিকিৎসকের পরামর্শ নেয়ার পরই আপনার সে ওষুধগুলো নিবে। এবং এই সময় আমরা দেখেছি যে অনেক ডায়াবেটিসের রোগীকে আমরা সার্ভ করার চেষ্টা করেছি এবং অনেকগুলো রোগীকে আমরা ডায়াগনোসিসও করতে পেরেছি। পাশাপাশি আমাদের কাছে স্পেশাল ডায়াবেটিক পেশেন্ট আছে যারা অর্ডার করতে চান যে আমি বাসায় আমি যেতে পারছি না বা আমার ফ্যামিলি মেম্বাররা দেশের বাইরে থাকছে,
তো তার জন্য তার বাসায় ওষুধ পাঠানো, স্পেশালি আপনি জানেন যে ডায়াবেটিস রোগীদেরকে একটা কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে থাকতে হয়, তো তাদের বাসায় এমনকি কোল্ড চেইন দিয়ে ইনসুলিন পাঠানো থেকে শুরু করে সেই মেডিকেশন গুলো তার কাছে পাঠানো। এই যে পেশেন্ট সেন্ট্রিক কেয়ারের জার্নিটাকে স্টার্ট করা, একদম ডোর টু ডোর মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, যেমন ফুড পান্ডা যেমন অর্ডার করলে আমরা খাবার পাই, তার থেকে দ্রুত স্বাস্থ্য খাতের স্পেশালি এই মেডিসিন গুলো, অথেন্টিক মেডিসিন গুলো তার কাছে পৌঁছে দেওয়া বা হেলথ কেয়ার সার্ভিসটা তার কাছে পৌঁছে দেওয়া এই নন কমিউনিকেবল ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে, এই বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন স্যার, যে কন্টিনিউয়াস কেয়ারের মধ্যে থাকা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যে বাংলাদেশে আপনারা যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, এই ইনিশিয়েটিভটা আজকে শুরু হয়েছে, এবং এটা ভবিষ্যতে বিস্তৃত জাল বিস্তার করবে এবং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। কারণ দেখেন, বাংলাদেশে এখনো পর্যন্ত 70% মানুষ গ্রামে বসবাস করে, এবং এই 70% মানুষ যারা গ্রামে বসবাস করে তাদের মধ্যে রোগবালাই নিয়ে বিস্তর ভুল ধারণা এখনো সমাজে প্রচলিত, এবং এই ভুল ধারণাটার সুযোগ নিয়ে অনেকেই কিন্তু তাদের মধ্যে আরো বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং ওখানে গ্রামাঞ্চলে যে চিকিৎসা ব্যবস্থাটা প্রচলিত প্রচলিত সেই প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অনেকে কিন্তু আসলে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই মানে দীর্ঘমেয়াদী রোগগুলোর প্রপার চিকিৎসা বঞ্চিত হচ্ছেন। তারা ভ্রান্ত চিকিৎসার শিকার হচ্ছেন। তো আমরা যদি ওই প্রান্তিক জনগোষ্ঠীর দ্বার প্রান্তে পৌঁছতে পারি, তাহলে এটা হবে একটা গ্রেট ইনিশিয়েটিভ। এবং আমি আই উইশ ইউ অল দ্য বেস্ট। কারণ হচ্ছে, এটা যদি করা সম্ভব হয় তাহলে বেশ কয়েকটা কাজ হবে একই সাথে। একটা হচ্ছে, আমরা এই প্রান্তিক জনগোষ্ঠীকে, যারা এই ধরনের ট্রেডিশনাল হিলার, তাদের কাছ থেকে আমরা ডিসম্যান্টেল করে আমাদের গ্রিপে নিয়ে আসতে পারবো। এবং আরেকটা যেটা করতে পারবো সেটা হচ্ছে, তাদেরকে আমরা যেটা রাইট ট্রিটমেন্ট, সেই রাইট ট্রিটমেন্টটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। শুধু তাই না, এই ট্রিটমেন্টটা দেওয়ার পর তার কাছ থেকে আমরা ফিডব্যাকও নিতে পারবো। তো অতএব এটা একটা মাল্টি লেয়ার্ড পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সোসাইটিতে। এটাই হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। তো এটা যদি সত্যি সত্যি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে এটা হবে একটা রেভলিউশনারি স্টেপ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আমরা একটা প্রশ্ন নিব। আমরা অলরেডি টেক্সট বক্সে কিছু প্রশ্ন পেয়েছি। এর মধ্যে একজন প্রশ্ন করেছেন, তিনি সীতাকুণ্ড থেকে প্রশ্ন করেছেন। আহ, তার প্রশ্নটি হচ্ছে এরকম যে আহ, অনেক কৃষক আছেন যারা সারাদিন পরিশ্রম করে, ওনাদের বয়স হয়ে গেছে, কিন্তু সারাদিন তারা পরিশ্রম করেছে বা একটা সময় তারা প্রচুর শারীরিক পরিশ্রম করেছে, কিন্তু তাদের এখন ডায়াবেটিস হওয়ার কারণে তাদেরকে ইনসুলিন নিতে হচ্ছে। কেন এখন ইনসুলিনটা লাগছে? তারা কিন্তু এখনো কৃষি কাজটা ছেড়ে দেননি, তারপরও তাদের ইনসুলিনটা লাগছে। এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, গ্রামে একদম প্রত্যন্ত এলাকায়? প্রত্যন্ত এলাকায় যে চাষি ভাইয়ের প্রশ্নটা, তাকে আমি আমি দেখিনি, আমি তার ডিজিজ প্রোফাইল জানি না। অতএব তার এই প্রশ্নের কনক্রিট আনসার করা খুবই ডিফিকাল্ট। কেন তার ইনসুলিন লাগছে, এই প্রশ্নের আমি যদি একদম যৌক্তিক ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাকে তার ডিজিজ প্রোফাইল এবং তার প্রোফাইল, এই দুইটাকে নিয়ে আলোচনায় বসতে হবে। তবে আমি সম্ভাব্য কিছু আনসার তাকে দিতে পারি যে কেন তার এটা লাগতে পারে। হয়তোবা আমার এই চাষি ভাই, তার ডায়াবেটিস হয়েছে, তার জীবন সায়ান্নে সে এখন প্রবীণ হয়েছেন, তারপরও তার ডায়াবেটিস হয়েছে। বয়স হয়ে যাওয়ার পরে ডায়াবেটিস হবে না এরকম কোনো দিব্যি কিন্তু কেউ কোনোদিন দেয়নি। সুতরাং ডায়াবেটিসের কোনো বয়স নাই, এটা আমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে। ডায়াবেটিস যেরকম একটা 18 বছর বয়সের নিচের শিশুর হতে পারে, ডায়াবেটিস সেরকম একজন 65 বছর বয়সের বেশির প্রবীণেরও হতে পারে। তার হয়তো সারা জীবনই ডায়াবেটিসের ঝুঁকিটা ছিল, যেরকম আমি আগেই বলেছি। কিন্তু তার শারীরিক কায়িক পরিশ্রম, অথবা তার সারা জীবনের যে জীবনচারণের যে ব্যবস্থাপনা ছিল, এগুলো তাকে প্রোটেক্ট করেছে, তার এতদিন ডায়াবেটিস হয়নি। এখন তার ডায়াবেটিস হয়েছে। যেই ডাক্তার সাহেব তাকে ইনসুলিন দিয়েছেন, উনিও নিশ্চয়ই, আমি যে কথাগুলো আগেই বলেছি, যে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের মাধ্যমেই তাকে ইনসুলিন দিয়েছেন। যে তার ডায়াবেটিসটা হয়তো অনেক বেশি ছিল, হয়তো তার ইনসুলিন ট্রিটমেন্টটা কিছুদিন দিয়ে ডায়াবেটিসটাকে কমিয়ে এনে তারপরে ওনার প্ল্যান হচ্ছে তাকে মুখে খাওয়ার ওষুধ দিবেন। অথবা তার হয়তো ডায়াবেটিসের পাশাপাশি কিডনির সমস্যাও আছে, সব ওষুধ তাকে দেয়া দেয়া যাচ্ছে না। বিভিন্ন কারণেই কিন্তু এই চাষি ভাইয়ের ইনসুলিনের মানে উপযোগিতা থাকতে পারে। তো যেহেতু আমরা তার ডিজিজ প্রোফাইল জানি না, এটার ব্যাপারে আসলে নিরেট মন্তব্য করাটা খুবই মুশকিল। তবে আমি ওনাকে যেই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাকে যদি ইনসুলিন দেয়া হয়, তাহলে আপনি
ইনসুলিনটা নেবেন। ইনসুলিন নিয়ে ডায়াবেটিসটা যখন নিয়ন্ত্রণে আসবে, এর পরবর্তী ভিজিটে আপনার যে যে ডাক্তার সাহেব তার তার সাথে আপনি এটা নিয়ে খোলামেলা আলোচনা করবেন যে আমি থাকি গ্রামে, আমি নিজে বয়স্ক, হয়তো আমার ইনসুলিন দেওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট, আরেকজনকে ডেকে নিয়ে আসতে হয় আমাকে ইনসুলিন দেওয়ার জন্য। তাহলে আমি কি ইনসুলিনের বদলে অন্য কোনো চিকিৎসা নিতে পারি কি না? যদি আমি নিতে পারি তাহলে সেটা আমাকে দেন। আর যদি এটা আমার জন্য এটা উপযুক্ত না হয়, কেন উপযুক্ত না সেটা আমাকে একটু বুঝিয়ে বলেন। উনি নিশ্চয়ই ওনাকে ব্যাপারটা বিস্তারিত ব্যাখ্যা করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অতি মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। স্যার, গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং সুখীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উদ্দেশ্যে আপনার কোনো শুভকামনা আছে কিনা বা কোনো বক্তব্য আছে কিনা যেটা আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে? থ্যাংক ইউ ডক্টর হোসেন আল আমিন। আমি আসলে গ্রামীণ হেলথ কেয়ার লিমিটেড এবং সুখীর এই উদ্যোগের সাথে পরিচিত ছিলাম না। আপনার মাধ্যমে আমি এটার সাথে পরিচয় লাভ করি, এবং এটার পরিচিতি পেয়ে এবং এটার কাজের ব্যাপ্তি জানতে পেরে আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশে এই ধরনের প্রাইভেট সেক্টরের যে উদ্যোগ, এটা বিরল, এবং এই ধরনের সোশ্যাল কমিটমেন্ট আমাদের আরো বেশি প্রয়োজন। এবং এই ধরনের সোশ্যাল কমিটমেন্ট থেকে আমরা এই সুখী এবং গ্রামীণ হেলথ কেয়ার লিমিটেড যে প্ল্যান নিয়ে আগাচ্ছে, এই প্ল্যানটা যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে ইট উড বি গ্রেট। এবং বিশেষ করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই উদ্যোগটা অনেক সুফল বয়ে নিয়ে আসবে বলে আমি আশাবাদী। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর থ্যাংক ফিউচার ইউ সো এন্ডেভার। মাচ। অসংখ্য ধন্যবাদ ডক্টর রিজওয়ান স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে থাকার জন্য, সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন সুখী এবং গ্রামীণ হেলথটেক নিবেদিত আমাদের বিশেষ অনুষ্ঠান আমার ডাক্তার, যেখানে আমরা আজকে কথা বলেছি ডায়াবেটিস নিয়ে। সুপ্রিয় সুধী মণ্ডলী, প্রস্তুত থাকুন আগামী সোমবারের জন্য, যেখানে আমরা নতুন একটি টপিক নিয়ে এবং নতুন একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আবার হাজির হব। কথা বলবো, জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব আপনার সমস্যাকে, এবং চেষ্টা করব আপনার একটি সমাধান দিতে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সুখীর সাথে থেকে সুখে থাকবেন। ধন্যবাদ।